হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারে শুরু করেছিলাম ক্রিস্টাল ফিল্ড থিওরি বা সিএফটি। আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্সের স্প্লিটিং এবং কীভাবে সেটা তৈরি হয় তার ডিটেল আলোচনা করেছিলাম। আজকে আমরা ঠিক তারপর থেকে শুরু করছি টেট্রাহেড্রাল কমপ্লেক্স কীভাবে তৈরি হয় অ্যাকর্ডিং টু সিএফটি এবং তার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। এবার টেট্রাহেড্রাল কমপ্লেক্স যদি হতে হয়, আগের দিন বলেছিলাম যে আমরা জেনারেলি এটা ধরে নেব যে একটা ইউনিট সেল, কিউবিক ইউনিট সেল, তার বডি সেন্টারে থাকবে সেন্ট্রাল মেটাল অ্যাটম। এবার যদি টেট্রাহেড্রাল কমপ্লেক্স হতে হয় তাহলে বডি সেন্টারটাকে হতে হবে একটা টেট্রাহেড্রাল ভয়েড। এবার বডি সেন্টারকে যদি টেট্রাহেড্রাল ভয়েড হতে হয়, অর্থাৎ টেট্রাহেড্রাল ভয়েডে থাকবে ক্রিস্টাল মেটাল অ্যাটম, আর তার চারদিক থেকে চারটে লিগ্যান্ড টেট্রাহেড্রালি অ্যাপ্রোচ করবে টুয়ার্ডস দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম। তাহলে লিগ্যান্ডগুলোর অ্যাপ্রোচ হবে কোত্থেকে না, কর্নার থেকে। একটা কিউবিক ইউনিট সেলে 8টা কর্নার আছে, 8টা কর্নারের মধ্যে যে কোনো 4টে অল্টারনেট কর্নার থেকে লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করবে টুয়ার্ডস দ্য বডি সেন্টার, মানে টুয়ার্ডস দ্য টেট্রাহেড্রাল ভয়েড। তো লিগ্যান্ড 4টে হচ্ছে মেটালটাকে ঘিরে একটা টেট্রাহেড্রাল ভয়েড তৈরি করবে, যে ভয়েডে মেটালটা থাকবে। একটা যদি ছবি আঁকি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরা যাক একটা ইউনিট সেল আঁকছি আগে, যে ইউনিট সেলের বডি সেন্টারে থাকবে হচ্ছে আমাদের মেটাল ক্যাটায়ন। তাহলে এটা যদি একটা টেট্রাহেড্রাল ভয়েড হয়, তাহলে সাপোজ এই বডি সেন্টারে মাঝখানে মেটাল আছে। এবার 4টে লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে 4টে অল্টারনেট কর্নার থেকে। অল্টারনেট কর্নার বলতে আমরা কি বোঝাচ্ছি, দেখো আমি দুটো ফেসকে আলাদা করে চিহ্নিত করছি, বাঁ দিকের ফেসটাকে আর ডান দিকের ফেসটাকে। তাহলে এই ফেসটা মানে এই যে অংশটা, এই একটা ফেস আর এই একটা ফেস। এবার আমি বললাম যে লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করবে 4টে অল্টারনেট কর্নার থেকে। অল্টারনেট বলতে মানে এই ফেসে যদি এই সামনের কর্নারে থাকে একটা লিগ্যান্ড, তাহলে তাহলে উল্টো দিকে মানে পেছন দিকটাতে এখানটায় থাকবে, রিয়ার সাইডে থাকবে, পেছন দিকটা থাকলো। আর এখানে যদি সামনে আছে তাহলে তার অপোজিট ফেসে পেছন দিকে থাকবে লিগ্যান্ডটা, আর এখানে যেহেতু পেছনে আছে তাহলে অপোজিট ফেসে সামনের দিকে থাকবে লিগ্যান্ডটা। তাহলে এই হচ্ছে 4টে অল্টারনেট পজিশন। এবার এই 4টে অল্টারনেট পজিশনকে তুমি যদি একটা লাইন দিয়ে জুড়ে দাও, তাহলে দেখো অলমোস্ট টেট্রাহেড্রালই দেখাচ্ছে। তো এটা একটা টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট, 3 ডাইমেনশনাল অবশ্যই, এখন জানি না এখানে 2 ডাইমেনশনালি সেটা বোঝা যাচ্ছে কিনা। তো এই হচ্ছে 4টে লিগ্যান্ড। যে 4টে লিগ্যান্ড যদি এই বরাবর অ্যাপ্রোচ করে আর কি, কর্নার বরাবর, তাহলে সেই 4টে লিগ্যান্ডকে ঘিরে মাঝখানটাতে একটা টেট্রাহেড্রাল ভয়েড তৈরি হবে বডি সেন্টারে, যে টেট্রাহেড্রাল ভয়েডে থাকবে সেন্ট্রাল মেটাল অ্যাটম। এবার বাকি নিয়মটা আগের মতোই, যে লিগ্যান্ডগুলো যখন অনেক দূর থেকে অ্যাপ্রোচ করছে ফার ফিল্ড থেকে, তখন মনে হচ্ছে যে লিগ্যান্ডগুলো সবকটা মানে মেটাল অ্যাটমের যে কটা অরবিটাল আছে সব কটা অরবিটালকেই সমানভাবে রিপেল করছে বা রিপালশন করছে। কিন্তু যখন তারা নিয়ার ফিল্ডে আসবে, কাছাকাছি চলে আসবে, তখন দেখা যাবে যে না, ব্যাপারগুলো আদৌ সেরকম নয়। তার কারণ হচ্ছে দেখো, এবার আগের দিন আমি এটা বলেছিলাম বা তোমরা এইভাবে ভিজুয়ালাইজ করবে, আমি বলেছিলাম যে মেটাল অ্যাটম যদি বডি সেন্টারে থাকে তাহলে তার সাপেক্ষে ফেস সেন্টার বরাবর থাকবে অ্যাক্সিয়াল অরবিটালগুলো, আর যেগুলো নন অ্যাক্সিয়াল অরবিটাল DXY, DYZ, DXZ, এরা থাকবে কোথায়, এজ সেন্টার বরাবর। ঠিক আছে, তাহলে ফেস সেন্টার বরাবর যদি থাকে, ধরা যাক এটা একটা ফেস সেন্টার, এটা ধরা যাক আমাদের DX² - Y² অরবিটাল, তাহলে এজ সেন্টার বরাবর থাকবে, যদি এটা এজ সেন্টার হয় তো এজ সেন্টার বরাবর থাকবে হচ্ছে আমাদের DXY অরবিটাল। এখন এটা দেখতে এরকম লাগছে বটে, কিন্তু 3 ডাইমেনশনাল অ্যাপ্রোচ, তো লিগ্যান্ডটা কিন্তু কখনোই এই নন অ্যাক্সিয়াল অরবিটাল বরাবর অ্যাপ্রোচ করছে না। মানে তুমি যদি ঘরটাকে একটা কিউব ভাবো, তাহলে তোমার একদম ঘরের একদম মাঝখানে সেন্টারে, বডি সেন্টারে আছে মেটাল, তা সেখান থেকে তুমি সামনের দিকে অ্যাপ্রোচ করো, তাহলে একটা ফেস সেন্টারে পৌঁছালে, এটা যদি একটা লোব হয় DX² অরবিটালের যে কোনো একটা লোব হয়, তাহলে এর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, হয় ওখান থেকে উপরে উঠে যাও, ওপরের যে মানে ছাদ এবং সামনের দেওয়ালের যে লাইন, জয়েনিং যে লাইনটা, তাহলে সেই বরাবর থাকছে নন অ্যাক্সিয়াল অরবিটাল, সেই বরাবর একটা লোব থাকছে, একটা নিচের দিকে থাকছে, একটা সোজা এই উপরের দিকে থাকছে, আর একটা নিচের দিকে থাকছে। মানে অ্যাক্সিয়াল ফেস সেন্টার বরাবর আর নন অ্যাক্সিয়াল এজ সেন্টার বরাবর, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। কিন্তু লিগ্যান্ড আসছে কোত্থেকে, লিগ্যান্ড আসছে কর্নার থেকে। তাহলে কর্নার বরাবর
না তো অ্যাক্সিয়াল অরবিটালের লোব আছে, অ্যাক্সিয়াল অরবিটালের লোব ফেস সেন্টার বরাবর, আর কর্নার বরাবর নন অ্যাক্সিয়াল অরবিটালের লোব নেই, নন অ্যাক্সিয়াল অরবিটালের লোব এজ সেন্টার বরাবর। তাহলে আমরা বলবো যে আমরা যেমন অক্টাহেড্রালে দেখছিলাম যে লিগ্যান্ড অ্যাপ্রোচ করছিল এরকম একটা জায়গা থেকে, মানে অ্যাক্সিয়াল অরবিটালগুলোর সঙ্গে লিগ্যান্ডের ফিল্ডের মুখোমুখি রিপালশন হচ্ছিল, ফলে অনেক বেশি বেশি করে তারা রিপেলড হচ্ছিল। এখন টেট্রাহেড্রালে আমরা দেখলাম যে যেহেতু অ্যাক্সিয়াল অরবিটালগুলো এজ সেন্টার বরাবর, সরি অ্যাক্সিয়াল অরবিটালগুলো ফেস সেন্টার বরাবর, নন অ্যাক্সিয়ালগুলো এজ সেন্টার বরাবর, লিগ্যান্ড আসছে কর্নার থেকে। সুতরাং অ্যাক্সিয়াল বা নন অ্যাক্সিয়াল কোনো অরবিটালই লিগ্যান্ডের সঙ্গে ডিরেক্টলি তারা মুখোমুখি অ্যাপ্রোচ হচ্ছে না। তার ফলে রিপালশনটা আমরা যেরকম দেখেছিলাম অক্টাহেড্রালে অ্যাক্সিয়াল অরবিটালগুলো অনেক বেশি রিপেলড হয়েছিল ফাইনালি, এখানে অ্যাক্সিয়াল নন অ্যাক্সিয়াল কোনোটাই অত বেশি রিপেলড হবে না, তুলনায় অনেক কম হবে। কিন্তু এবার কম হলেও দুটোর সঙ্গে লিগ্যান্ডের রিপালশন সমানভাবে তো হবে না, নিশ্চয়ই কারোর সঙ্গে কম কারোর সঙ্গে বেশি। এবার কার সঙ্গে কম বা কার সঙ্গে বেশি এইটা করার জন্য আমাদের কাছে দুটো উপায় আছে। একটা হচ্ছে এক্সপেরিমেন্টালি আমরা এরকম বলতে পারি, এরকম আমরা একটা ফাইন্ডিং আছে এক্সপেরিমেন্টাল, যে লিগ্যান্ডের সঙ্গে অ্যাক্সিয়াল অরবিটালের যে কোনো একটা লোব, তাদের মধ্যে অ্যাঙ্গেল হয় 54.5 ডিগ্রি। আবার লিগ্যান্ডের সঙ্গে, লিগ্যান্ডে কোত্থেকে আসছে? কর্নার থেকে, কর্নার ফেস সেন্টার, এটা কর্নার, আর যদি নন অ্যাক্সিয়াল হয় তাহলে এজ সেন্টার, এদের অ্যাঙ্গেল হচ্ছে 35.5 ডিগ্রি। তাহলে লিগ্যান্ড আসছে কর্নার থেকে, একজনের সঙ্গে তার অ্যাঙ্গুলার ডিস্টেন্স হচ্ছে 35 ডিগ্রি, আরেকজনের সঙ্গে 54 ডিগ্রি। তাহলে কার থেকে লিগ্যান্ড বেশি কাছে অবস্থান করছে? নন অ্যাক্সিয়াল অরবিটালের বেশি কাছে অবস্থান করছে, অ্যাঙ্গুলার ডিস্টেন্স কম। তাহলে যদি নন অ্যাক্সিয়াল অরবিটালের বেশি কাছে অবস্থান করে, তাহলে নন অ্যাক্সিয়াল অরবিটালের সঙ্গে তুলনামূলক বেশি রিপালশন হবে নিয়ার ফিল্ডে এসে। অর্থাৎ নিয়ার ফিল্ডে এসে নন অ্যাক্সিয়াল অরবিটালগুলো তাদের যা অ্যাভারেজ এনার্জি, অর্থাৎ এক্সাইটেড স্টেট যা এনার্জি বলছিল তার থেকে এনার্জি বেড়ে যাবে। আর অ্যাক্সিয়াল অরবিটালগুলোর সঙ্গে এখন হচ্ছে ইন্টারাকশান তুলনামূলক কম, যেহেতু অ্যাঙ্গুলার ডিস্টেন্স বেশি, তাই রিপালশন কম, তাই তাদের যতটা তারা কি বলবো এক্সাইটেড হবে বলে আমরা ভেবেছিলাম ফার ফিল্ডে, তার থেকে কমে আসবে। অল্টারনেটলি আমরা এরকমও ভাবে বলতে পারি যে লিগ্যান্ডটা কোথায় আছে? কর্নারে আছে। তো তাহলে কর্নার থেকে একটা ফেস সেন্টার থেকে থাকবে অ্যাক্সিয়াল অরবিটাল, কর্নার থেকে ফেস সেন্টারের ডিস্টেন্স কত? আমি বলছি যদি এজ লেন্থ এ হয়, তাহলে কর্নার থেকে এজ সেন্টার, ঠিক আছে? আচ্ছা ফেস সেন্টার লিখেছি, যাই হোক আগে এজ সেন্টারটা বলে দিই। কর্নারের সঙ্গে বোঝাই যাচ্ছে যে কর্নারের সঙ্গে এজ সেন্টারের ডিস্টেন্স হচ্ছে a/2, ঠিক আছে? আর ফেস সেন্টার মানে ধরো এটা একটা ফেস ধরলো, তাহলে এই ফেসে, এই যে ফেসটা, এই ফেসের সেন্টার, আমি যদি একটা ফেস আলাদা করে এরকম আঁকি, তাহলে ফেস সেন্টারের সঙ্গে কর্নারের ডিস্টেন্স কত? এই ডিস্টেন্সটা কত? √2a। তো √2a/2, তা কোনটা বড়? নিশ্চয়ই এটা বড়, মানে কর্নারের থেকে ফেস সেন্টারের ডিস্টেন্স বেশি, ফেস সেন্টারকে থাকবে অ্যাক্সিয়াল অরবিটাল, তাহলে অ্যাক্সিয়াল অরবিটালের সঙ্গে লিগ্যান্ডের ডিস্টেন্স বেশি, নন অ্যাক্সিয়ালের সঙ্গে ডিস্টেন্স কম। তাহলে ডিস্টেন্স যার সঙ্গে কম হবে তার সঙ্গে ইন্টারাকশন বেশি হবে, মানে রিপালশন বেশি হবে, মানে তার অর্থাৎ নন অ্যাক্সিয়াল অরবিটালের এনার্জি বেড়ে যাবে। আমরা অক্টাহেড্রালে কি দেখেছিলাম যে নন অ্যাক্সিয়ালের এনার্জি কমে এসেছিল, অ্যাক্সিয়ালের এনার্জি বেড়ে গেছিলো, মানে ইজি অরবিটালের এনার্জি বেড়ে গেছিলো, T2Gর এনার্জি কমে এসেছিলো। এখানে তাহলে আমরা তার উল্টোটা দেখি। তাহলে লিখে নাও যে সেন্ট্রাল মেটাল আয়ন ইজ সিচুয়েটেড অ্যাট দ্য বডি সেন্টার অফ দ্য কিউবিক ইউনিট সেল। বডি সেন্টারে থাকবে মেটাল অ্যাটম, হুইচ শুড বি আ টেট্রাহেড্রাল ভয়েড, যেটাকে একটা টেট্রাহেড্রাল ভয়েড হতে হবে। তার জন্য কি করতে হবে? যে 4 লিগ্যান্ডস অ্যাপ্রোচ ফ্রম অল্টারনেট কর্নার্স অফ দ্য কিউব। ওটাকে যদি একটা টেট্রাহেড্রাল ভয়েড হতে হয় বডি সেন্টারটাকে, তাহলে লিগ্যান্ডগুলোকে অল্টারনেট কর্নার থেকে অ্যাপ্রোচ করতে হবে। বাট লিগ্যান্ডস নেভার কামস ইন ফ্রন্ট অফ এনি লোবস অফ ডি অরবিটালস। 5খানা ডি অরবিটালের কোনো লোবের সঙ্গেই লিগ্যান্ডের কি হয়? ডাইরেক্ট কোনো কনফ্রন্টেশন হয় না। কেন হয় না? কারণ কি বলছি, অ্যাজ অ্যাক্সিয়াল ডি অরবিটালস পাস থ্রু ফেস সেন্টার অ্যান্ড নন অ্যাক্সিয়াল পাস থ্রু এজ সেন্টার। ফেস সেন্টার এবং এজ সেন্টার বরাবর লোবগুলো আছে, লিগ্যান্ড আসছে কর্নার থেকে, ফলে কোনো লিগ্যান্ডের সঙ্গেই কোনো ডি অরবিটালের কোনো ডাইরেক্ট
ওরকম রিপালশন হয় না। এবার বলছে সিন্স অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ লিগ্যান্ড ইজ লেস ফ্রম নন অ্যাক্সিয়াল অরবিটালস, নন অ্যাক্সিয়াল অরবিটাল অর্থাৎ যারা কিনা এজ সেন্টার বরাবর আছে তাদের সঙ্গে কর্নার থেকে যখন লিগ্যান্ড আসছে তাদের অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা কম 35.5 ডিগ্রি দেন অ্যাক্সিয়ালের সঙ্গে কত 54.5 ডিগ্রি। ফলে নন অ্যাক্সিয়াল যেহেতু বেশি কাছাকাছি অবস্থান করছে তাই তাদের সঙ্গে রিপালশনটা বেশি, তাই তাদের এনার্জি বেশি বেশি করে বেড়ে যায়। তাই বলছি নন অ্যাক্সিয়াল অরবিটালস ফিলস গ্রেটার রিপালশন দেন অ্যাক্সিয়াল অরবিটাল। পরের পয়েন্ট হচ্ছে সো ডিউরিং স্প্লিটিং, যখন স্প্লিটিং হবে ডি অরবিটালের এনার্জি অফ T2 অরবিটালস dxy dyz dxz, আমরা আগে অক্টাহেড্রালে T2G বলছিলাম, জি ফর গ্রেডে বা জিরেড, এখানে আমরা জিটা ইউজ করি না, শুধু T2 বলবো, আর ইজির বদলে শুধু ই বলবো, দেখো ই লেখা আছে। তাহলে T2 অরবিটালের এনার্জি কীভাবে বেড়ে যাবে, কারণ তারা নন অ্যাক্সিয়াল, তাদের সঙ্গে রিপালশন বেশি হচ্ছিল। while that of E, that মানে হচ্ছে এনার্জি অফ ই অরবিটালস মানে অ্যাক্সিয়াল অরবিটালস ডিক্রিজেস উইথ রেসপেক্ট টু এক্সাইটেড এনার্জি স্টেট মানে ব্যারি সেন্টারের রেসপেক্টে। ঠিক আছে, তাহলে অ্যাক্সিয়াল অরবিটাল বা ই অরবিটালের এনার্জি কমে যাচ্ছে আর নন অ্যাক্সিয়াল বা T2 অরবিটালের এনার্জি বেড়ে যাচ্ছে। এখানে আমরা লিখছি যে উই ড্রপ দ্য লেটার জি লেটারটা আমরা ব্যবহার করছি না, ডু নট ইউজ ইজি অর T2G, এগুলো আমরা ইজি বা T2G ইউজ করি না, তার বদলে ই এবং T2 ইউজ করছি। কেন? সিন্স সেন্টার অফ সিমেট্রি ইজ অ্যাবসেন্ট ইন আ টেট্রাহেড্রাল কমপ্লেক্স, টেট্রাহেড্রাল কমপ্লেক্সে সেন্টার অফ সিমেট্রি থাকে না, সেই কারণে আমরা যেহেতু জি ফর গ্রেড অর্থাৎ যেটা সিমেট্রিকে রিপ্রেজেন্ট করতো, তো সেই জিটা আমরা এখানে ড্রপ করে দিই। তাহলে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংটা দেখে নিই, যে টেট্রাহেড্রাল যখন লিগ্যান্ডের অ্যাপ্রোচ, চারটে লিগ্যান্ড আসছে, তখন কীভাবে স্প্লিটিংটা হয়। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, ঠিক আছে, গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে চলে গেল, সো দিস ইজ এক্সাইটেড স্টেট, ঠিক আছে, এটা হচ্ছে এক্সাইটেড স্টেট, বা তোমরা বলতে পারো সিউডো এক্সাইটেড স্টেট, ঠিক আছে, সিমেট্রিক্যাল লিগ্যান্ড ফিল্ড যখন সিমেট্রিক্যাল অর্থাৎ লিগ্যান্ড যখন অনেক দূর থেকে অ্যাপ্রোচ করছে, ফার ফিল্ড। কেন সিমেট্রিক্যাল বলা হয় ফার ফিল্ড, সেগুলো আগের দিন এক্সপ্লেন করেছিলাম। এরপর তাহলে এটা যদি আমাদের ব্যারি সেন্টার হয়, তাহলে ব্যারি সেন্টারের রেসপেক্টে এখন T2 অরবিটালের এনার্জি কমে আসবে, T2 অরবিটালের এনার্জি কমে এলো, সরি উল্টো বলছি, ই অরবিটালের এনার্জিটা কমে এলো, সো এটা ই অরবিটাল, ঠিক আছে, একটা হচ্ছে ডি x² - y², একটা z², আর T2 অরবিটালের তিনখানা নন অ্যাক্সিয়াল অরবিটালের এনার্জি বেড়ে গেল, একটা হচ্ছে dxy, একটা হচ্ছে yz, আর একটা হচ্ছে xz, এবং এদের মধ্যেকার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা অক্টাহেড্রালে বলছিলাম ডেল্টা ও, এখন এখানে আমরা বলবো দিস ইজ ডেল্টা টি। তাহলে ডেল্টা টি হচ্ছে একটা ই অরবিটাল এবং একটা T2 অরবিটালের মধ্যেকার এনার্জি গ্যাপ। আর ব্যারি সেন্টার যদি আমরা এনার্জি জিরো ভাবি, তাহলে তার রেসপেক্টে কী হচ্ছে, প্রত্যেকটা T2 অরবিটাল কত করে তাদের এনার্জি ইনক্রিজ করছে। আমরা আগের দিনই বলেছিলাম যে টোটাল 5খানা অরবিটাল, তাহলে 3:2 অনুপাতে রেশিওটা মানে ওইভাবে আর কি এনার্জিটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে উপরে প্রত্যেকটার জন্য 2/5 ডেল্টা টি করে এনার্জি বাড়বে প্রত্যেকটা অরবিটালের জন্য, আর নিচে প্রত্যেকটা অরবিটালের জন্য 3/5 করে এনার্জি কমবে বলে আমরা এখানে একটা মাইনাস সাইন দিয়ে দেখাচ্ছিলাম, যদিও মাইনাস সাইন প্লাস সাইন এটা এইখানে ফ্যাক্টর না, মানে আমরা যখন স্প্লিটিং এনার্জি যখন বলি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি ডেল্টা টি বা ডেল্টা ও, এটাকে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বলে আগের দিন বলেছিলাম। স্প্লিটিং এনার্জি আমরা সবসময় পজিটিভ টার্মেই ভাবি আর কি। স্টিল এখানে ব্যারি সেন্টার রেসপেক্টে এনার্জি কমে যাচ্ছে বলে আমরা -3/5 লিখছি, কারণ অত পরিমাণ এনার্জি কমে যাওয়াটা বোঝানোর জন্য। আমি যদি বলি চেঞ্জ কত হচ্ছে -3/5, যদি বলছি কমছে কত, তাহলে 3/5 ডেল্টা টি। তাহলে হ্যাঁ এখানটায় লিখে দিই, তাহলে ডেল্টা টি হচ্ছে এনার্জি গ্যাপ বিটুইন 1 T2 and 1 E অরবিটাল, ঠিক আছে, একটা T2 এবং একটা E এর মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে ডেল্টা টি। আর আমরা বলছি যে 2/3 ডেল্টা টি করে এনার্জি কমে যাচ্ছে কার, বেড়ে যাচ্ছে কার, প্রত্যেকটা T2 অরবিটালের। তাহলে আমরা এটা লিখবো যে ইনক্রিজ ইন এনার্জি ফর ইচ
T2 অরবিটাল, একটা T2 অরবিটালের জন্য 2/5 করে বেড়ে যাচ্ছে, 2/5 ডেল্টা টি করে, আর 3/5 ডেল্টা টি করে কমে যাচ্ছে। দেখো আমি যেহেতু এখানে কমে যাচ্ছে বলছি, কমে যাচ্ছে কথাটা মেনশনই করে দিচ্ছি, তাই আর মাইনাসটা লিখলাম না। তাহলে এত ডেল্টা টি করে এনার্জি কমে যাচ্ছে কার, প্রত্যেকটা ই অরবিটালের, এনার্জি ফর ইচ ই অরবিটাল। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। এরপর হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং ডেল্টা ভ্যালু, মানে স্প্লিটিং এনার্জি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। যেহেতু ইন্টারাকশন হচ্ছে মেটাল আয়নের সঙ্গে লিগ্যান্ডের, সুতরাং তাদের দুজনের উপরই ডিপেন্ড করবে। এবার আমরা দেখো এরকম দেখাচ্ছিলাম যে সাপোজ এটা হচ্ছে একটা এক্সাইটেড এনার্জি স্টেট ডি অরবিটালের, এক্সাইটেড বা সিউডো এক্সাইটেড অর্থাৎ সিমেট্রিক্যাল লিগ্যান্ড ফিল্ডের প্রেজেন্সে এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। এখানে ধরো গ্রাউন্ড স্টেট ছিল, ওটা আর দেখাচ্ছি না, এক্সাইটেড হয়েছে। এইবার এটা যদি ব্যারি সেন্টার হয়, আমি ধরো অক্টাহেড্রাল নিয়ে চলছি, তাহলে অক্টাহেড্রালে ওপরে চলে যাবে ইজি অরবিটাল আর নিচে চলে আসবে T2G অরবিটাল, T2G। ঠিক আছে, এটা হচ্ছে অক্টাহেড্রাল ফিল্ড। টেট্রাহেড্রাল ফিল্ডে ই অরবিটাল দুটো নিচে, T2 অরবিটাল তিনটে ওপরে। তো এই যে ডিস্টেন্সটা, এটাই তো স্প্লিটিং এনার্জি, ডেল্টা ভ্যালু এটাই। সো দিস ইজ ডেল্টা ও, এই গ্যাপটা হচ্ছে ডেল্টা ও। এবার এই গ্যাপটা কতটা বাড়বে, এই গ্যাপ যত বাড়বে ইজি আর T2Gর ক্ষেত্রে বা টেট্রাহেড্রালের ক্ষেত্রে ই এবং T2 অরবিটালের যত এনার্জি গ্যাপ বাড়বে আমরা বলবো যে স্প্লিটিং এনার্জি তত বাড়ছে। এইবার মেটাল অ্যাটমটা ধরো রয়েছে তার নিজস্ব জায়গাতে, এবার লিগ্যান্ডটা অনেক দূর থেকে অ্যাপ্রোচ করছে। এবার লিগ্যান্ড যত কাছাকাছি আসবে, আমরা আগের দিন বলেছিলাম যে দু রকমের ইন্টারাকশন হয়, একটা প্রাইমারি ইন্টারাকশন মানে আকর্ষণ, আর একটা সেকেন্ডারি মানে বিকর্ষণ। এবার যত লিগ্যান্ডটা কাছাকাছি আসতে থাকবে তত প্রাইমারি ইন্টারাকশন বাড়বে মানে আকর্ষণ বাড়বে, যত আকর্ষণ বাড়বে লিগ্যান্ড তত আরও কাছে আসবে, এবং তারপরে লিগ্যান্ডের যে ফিল্ড তার সঙ্গে মেটালের ডি অরবিটালের ইলেকট্রন তার সঙ্গে রিপালশন হবে। তার মানে যত প্রাইমারি অ্যাট্রাকশন মানে আকর্ষণ বাড়বে তত রিপালশন বাড়বে, এবং রিপালশন যত বাড়বে তত আমরা বলবো যে স্প্লিটিং এনার্জি তত বাড়বে। আমরা এটাই দেখছিলাম তো যে অক্টাহেড্রালের ক্ষেত্রে যদি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল তার সঙ্গে যখন লিগ্যান্ডটা একদম ডিরেক্ট অ্যাপ্রোচ করছিল তখন রিপালশন সব থেকে বেশি হচ্ছিল, এবং রিপালশন বেশি হচ্ছিল বলেই অ্যাভারেজ এনার্জি থেকে ওর এনার্জি লেভেলটা ওপরে উঠে গেছিলো, মানে এনার্জি বেড়ে গেছিলো। তার মানে ই অরবিটালের এনার্জি কত বেশি বাড়বে, এটা যে অনুপাতে বাড়বে তার সঙ্গে করেসপন্ডিং এই 3:5 সেই অনুপাতে ইজির এনার্জি কমবে, টেট্রাহেড্রালের ক্ষেত্রে উল্টোটা। তাহলে লিগ্যান্ডের সঙ্গে মোটমাট ডি অরবিটালের যে ইলেকট্রন তাদের রিপালশন যত বাড়বে এনার্জি ডিফারেন্স তত বাড়বে। রিপালশন ডিপেন্ড করবে কিসের উপরে, প্রাইমারি ইন্টারাকশন বা অ্যাট্রাকশনের উপরে। সুতরাং আমরা এমনি শুরুতে এটা বলতে পারি ইন্ট্রোডাকশনে যে মেটাল অ্যাটমের সঙ্গে লিগ্যান্ডের অ্যাট্রাকশন যত বাড়বে তত ডেল্টা ভ্যালু বাড়বে। ঠিক আছে, কারণ যত প্রাইমারি ইন্টারাকশন বাড়বে অ্যাট্রাকশন তত লিগ্যান্ড কাছে আসবে, লিগ্যান্ড কাছে আসলে রিপালশন বাড়বে, রিপালশন বাড়লে ডিফারেন্স বাড়বে। এবার মেটাল অ্যাটমের এক্স্যাক্টলি কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করবে, অ্যাট্রাকশন তো বাড়বে বুঝলাম যে অ্যাট্রাকশন বাড়লে ডেল্টা ভ্যালু বাড়বে। এবার অ্যাট্রাকশন বাড়বে কোন কোন বিষয়ের উপরে, তাহলে মেটাল তার ধরো মেটালের মাথায় একটা চার্জ আছে, সেন্ট্রাল মেটাল আয়ন যখন তার চার্জ আছে, তাহলে মেটালের যদি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে, মেটাল কী করবে, লিগ্যান্ডের ইলেকট্রিক ফিল্ডকে তত বেশি বেশি করে অ্যাট্রাক্ট করতে পারবে, আর যত বেশি অ্যাট্রাকশন হবে তত বেশি সেকেন্ডারি ইন্টারাকশন আর রিপালশন তত বেশি ডেল্টা ও। তাহলে মেটালের ক্ষেত্রে ফ্যাক্টরটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। মেটালের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বাড়বে তত ডেল্টা ভ্যালু মানে স্প্লিটিং এনার্জির ভ্যালু বাড়বে। লিগ্যান্ডটা নিয়ে পরে আলোচনা করছি, আগে মেটালটার আলোচনা শেষ করে নিই। এবার মেটালের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে মেটালের অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট যত বাড়ছে, ধরো একটা মেটাল +1 স্টেটে আছে সেখান থেকে +2তে চলে গেলো, +2তে চলে গেলো মানে একটা ইলেকট্রন কমে গেল। তাহলে একটা ইলেকট্রন যদি কমে যায় তাহলে মেটালের নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা আনুপাতিক হারে বেড়ে যাচ্ছে। তো যত বেশি অক্সিডেশন স্টেট বাড়ছে মানে যত একটা একটা করে ইলেকট্রন মেটালের ভ্যালেন্স শেল থেকে বেরোচ্ছে তত মেটালের প্রোটন ইস টু ইলেকট্রন রেশিও বাড়ছে, অর্থাৎ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়ার একটা উপায় হচ্ছে অক্সিডেশন স্টেট বেড়ে যাওয়া, আরেকটা হচ্ছে পিরিয়ড নাম্বার। মানে আমরা ধরো 3D সিরিজ থেকে নেমে গেলাম 4D সিরিজে, মানে 4th পিরিয়ড থেকে 5th পিরিয়ডে চলে গেলাম। তো যত নিচে যাই আমরা 3D থেকে 4D থেকে 5D সিরিজে তত
তত 3D থেকে 4D তে গেলে কী হবে, ডি ইলেকট্রনের সংখ্যা বাড়ছে। 5D তে যখন আমরা যাচ্ছি তখন তার আগে 4F মানে ল্যান্থোনাইড যে কন্ট্রাকশন যেটা আমরা বলি 4F এর জন্য হয়, তো সেই মানে 4F ইলেকট্রন ফুলফিল্ড, তার ফলে এখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি, মানে যত নিচে নামছি আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু বাড়ছে। তাহলে মেটালের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়ার দুটো উপায়, এক হচ্ছে অক্সিডেশন স্টেট বেড়ে যাওয়া, দুই হচ্ছে পিরিয়ড নাম্বার বেড়ে যাওয়া। তাহলে আমরা যে বলছি যে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, তাহলে ফ্যাক্টর 1 হচ্ছে মেটালের আন্ডারে ফ্যাক্টর হচ্ছে 1 অক্সিডেশন স্টেট, 2 হচ্ছে পিরিয়ড নাম্বার। তাহলে এটা কপি করো। প্রথমটা মেটাল আয়নের উপরে কীভাবে ডিপেন্ড করে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে ডেল্টা বাড়ছে। এবার 4টা এক্সাম্পল নিয়েছি, দেখো মেটালের অক্সিডেশন স্টেট ক্রমশ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ধরো এখানে মেটালটা +1 স্টেটে আছে, এখানে +2 স্টেটে আছে। তো এই যদি হয় তাহলে আমরা বলবো যে ডেল্টা ভ্যালু, ঠিক আছে, ডেল্টা 1-এর থেকে 2 এর বেশি, 2 এর থেকে 3 এর বেশি, আর 3 থেকে 4 এর অনেক বেশি। যখন মেটালের অক্সিডেশন স্টেট +4 হয়ে যাচ্ছে তখন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এত বেড়ে যাচ্ছে যে ডেল্টা ভ্যালু প্রচুর পরিমাণে বেড়ে যায়। এটা হচ্ছে একটা ফ্যাক্টর, অক্সিডেশন স্টেট। আর 2 নম্বর যেটা বলেছিলাম সেটা হচ্ছে পিরিয়ড নাম্বার, ঠিক আছে, পিরিয়ড নাম্বার। ধরা যাক আমি একটা কম্পাউন্ড নিই, ধরা যাক কোবাল্টের, ধরা যাক কোবাল্ট H2O হোল 6 3+। কোবাল্টের ঠিক নিচে থাকে থার্ড পিরিয়ড এলিমেন্ট কোবাল্ট হচ্ছে থার্ড পিরিয়ড বলছি 3D সিরিজ 4th পিরিয়ড। তার নিচে থাকে রোডিয়াম, ধরো রোডিয়াম আছে, আর রোডিয়ামের নিচে থাকে ইরিডিয়াম IR। তো কোবাল্ট, রোডিয়াম এবং ইরিডিয়াম সেন্ট্রাল মেটাল অ্যাটমটাকে খালি পাল্টে দিলাম আমরা, ঠিক আছে। 3D থেকে 4D, 4D থেকে 5D সিরিজে গেলাম। দিস ইজ 3D, দিস ইজ 4D অ্যান্ড দিস ইজ 5D। তাহলে অবভিয়াসলি এটার যদি ডেল্টা ভ্যালু ডেল্টা 1 হয়, এটার যদি 2 হয়, এটার যদি 3 হয়, তাহলে অবভিয়াসলি ডেল্টা 1 লেস দেন ডেল্টা 2 লেস দেন ডেল্টা 3। এবার দেখো দুটো ফ্যাক্টর, তো একটা হচ্ছে অক্সিডেশন স্টেট, একটা হচ্ছে পিরিয়ড নাম্বার। এবার এই দুটো ফ্যাক্টরের মধ্যে ডমিনেটিং ফ্যাক্টর হচ্ছে পিরিয়ড নাম্বার। তার মানে কি, মানে হচ্ছে ধরা যাক, আচ্ছা আমি এই এক্সাম্পলটা মুছে নিই। ধরা যাক আমি কোবাল্ট H2O হোল 6 2+, এরকম একটা কমপ্লেক্স নিয়েছি, ঠিক আছে। এইবার এই কমপ্লেক্সের ধরা যাক একটা ডেল্টা ভ্যালু আছে, ডেল্টা ভ্যালু ধরো ডেল্টা A বলছি, 1 2 3 একবার বলেছি, ডেল্টা A বলছি। তো এইখান থেকে আমি চলে গেলাম কোবাল্ট H2O 6 3+। তাহলে ডেল্টা ভ্যালু কিছু পরিবর্তন হবে, অক্সিডেশন স্টেট যেহেতু বাড়ছে তাহলে ডেল্টা ভ্যালু বাড়বে। এবার যদি এটা ডেল্টা B হয় তাহলে কতটা বাড়লো, ডেল্টা ভ্যালু কতটা বাড়লো, ডেল্টা B মাইনাস ডেল্টা A এতটা বেড়ে গেল। আর আমি একই রকমভাবে এখান থেকে চলে আসলাম, এটাকেও মুছতে হবে, যাই হোক। আচ্ছা আমি এদিকে লিখছি, এখান থেকে চলে আসছি আমি রোডিয়ামের একটা কমপ্লেক্সে, ধরো রোডিয়াম 2+এই আসলাম। আমি একবার অক্সিডেশন স্টেট বাড়ালাম, আমি একবার পিরিয়ড নাম্বার বাড়ালাম। আমি কি বলছি, অক্সিডেশন স্টেটের থেকে পিরিয়ড নাম্বারের হচ্ছে বেশি ডমিনেটিং ফ্যাক্টর। ধরা যাক এটা হচ্ছে ডেল্টা C, তাহলে আমি এটা বলতে পারবো যে ডেল্টা B মাইনাস ডেল্টা A, অর্থাৎ অক্সিডেশন স্টেট বাড়ানোর ফলে যতটা ডেল্টা ভ্যালু বাড়লো তার থেকে বেশি ডমিনেটিং হচ্ছে পিরিয়ড নাম্বার, অর্থাৎ এর থেকে বেশি ভ্যালু হবে কার, ডেল্টা C মাইনাস ডেল্টা A, ঠিক আছে। এবার এইটা তখনই হবে, আমি বলছি এইটা ততক্ষণ পর্যন্ত ভ্যালিড, কতক্ষণ, যতক্ষণ হচ্ছে অক্সিডেশন স্টেট বাড়ছে অক্সিডেশন স্টেট বাড়ছে একটা ইউনিট, 1 ইউনিট, +2 থেকে +3 হচ্ছে। কিন্তু যদি +2 থেকে +4 হয়ে যায় কোবাল্ট, +4-এর একটু আগে বললাম যে যখনই মেটালের অক্সিডেশন স্টেট +4 তখন এত বেশি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হয়ে যায় যে ডেল্টা ভ্যালু অনেকটা বেড়ে যায়। তখন আমরা দেখতে পাই যে তখন অক্সিডেশন স্টেটের বৃদ্ধির ফলে যতটা ডেল্টা বাড়ছে সেটা পিরিয়ড নাম্বার বৃদ্ধির ফলে যতটা ডেল্টা বাড়ছে তার সঙ্গে কম্পেয়ারেবল, দুটো তখন একই হয়ে যায় প্রায়। তখন আর আমরা এটাকে ছোট এটাকে বড় এরকম বলতে পারবো না, ঠিক আছে। পুরো বিষয়টা আমি লিখে নিচ্ছি এক লাইন। তা লিখে নাও যে ইনক্রিজ ইন পিরিয়ড নাম্বার, আপসাইড অ্যারো মানে ইনক্রিজ ইন পিরিয়ড নাম্বার ইজ ডমিনেটিং ফ্যাক্টর ওভার ইনক্রিজ ইন অক্সিডেশন স্টেট বাই 1 ইউনিট। যদি অক্সিডেশন স্টেট 1 ইউনিট বাড়ছে তাহলে তখন ডেল্টার ভ্যালু যতটা বাড়ছে সেটার থেকে বেশি ডমিনেটিং কি, ইনক্রিজ ইন পিরিয়ড নাম্বার। পিরিয়ড নাম্বার যখন বাড়ছে ডেল্টা C মাইনাস ডেল্টা A সেটা অনেক বেশি হবে। বাট
অক্সিডেশন স্টেট ইনক্রিজ বাই 2 ইউনিট, যদি 2 ইউনিট বেড়ে যায় অক্সিডেশন স্টেটের ইনক্রিজ, তখন অক্সিডেশন স্টেটের ইনক্রিজ এবং পিরিয়ড নাম্বারের ইনক্রিজ দুটো অলমোস্ট কম্পেয়ারেবল হয়ে যাবে। এবার হচ্ছে লিগ্যান্ড, মানে ডেল্টা ভ্যালু লিগ্যান্ডের উপরে কীভাবে ডিপেন্ড করে। তাহলে আমরা ইনিশিয়ালি ভাবছিলাম যে 3টে ফ্যাক্টর, একটা হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ড, একটা হচ্ছে সিমেট্রি অফ লিগ্যান্ড। সিমেট্রি অফ লিগ্যান্ড মানে লিগ্যান্ড কোন দিক থেকে আসছে, অক্টাহেড্রাল সিমেট্রি না টেট্রাহেড্রাল সিমেট্রি না স্কোয়ার প্ল্যানার সিমেট্রি, সেইটা অর্থাৎ ডিরেকশন অফ অ্যাপ্রোচ অফ লিগ্যান্ড, কোন দিক থেকে লিগ্যান্ডগুলো আসছে। আর তাহলে হচ্ছে ফিল্ড স্ট্রেংথ অফ লিগ্যান্ড, লিগ্যান্ড ফিল্ডের স্ট্রেংথ, মানে লিগ্যান্ডের যে ইলেকট্রিক্যাল ফিল্ড তার যত স্ট্রেংথ বাড়বে তত তার সঙ্গে মেটালের যে ডি অরবিটাল ইলেকট্রন তার সঙ্গে রিপালশন বাড়বে, ফলে ডেল্টা ভ্যালু বাড়বে। তাহলে আমরা সরাসরি বলতে পারি যে দিস ভ্যারিজ উইথ ডেল্টা, ঠিক আছে। লিগ্যান্ড ফিল্ড যত বাড়বে তত ডেল্টা বাড়বে। এখন নাম্বার অফ লিগ্যান্ডটা অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্টর নয়, এর উপর ডিপেন্ড করে না। ইনিশিয়ালি এরকম আচ্ছা অনেকে আবার এরকম বলেনও যে 6টা লিগ্যান্ড আছে অক্টাহেড্রালে, টেট্রাহেড্রালে 4টে লিগ্যান্ড, তা 4টে লিগ্যান্ডের থেকে 6টা লিগ্যান্ডের হচ্ছে মিলিত যে রিপালশন ফোর্স সেটা অনেক বেশি, তার ফলে ডেল্টা ও ইজ গ্রেটার দ্যান ডেল্টা টি। অর্থাৎ অক্টাহেড্রালে 6টা লিগ্যান্ড বলে সেখানে ডেল্টা ভ্যালু বেশি হবে, টেট্রাহেড্রালে 4টে লিগ্যান্ড বলে ডেল্টা ভ্যালু কম হবে। এখন হ্যাঁ, এটা ফ্যাক্ট যে এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে ডেল্টা ও অবশ্যই গ্রেটার দ্যান ডেল্টা টি, কিন্তু তার কারণ এটা নয় যে এখানে 4টে লিগ্যান্ড ডেল্টা টিতে, মানে আই মিন টেট্রাহেড্রাল কমপ্লেক্স 4টে লিগ্যান্ড আর অক্টাহেড্রাল কমপ্লেক্সে 6টা লিগ্যান্ড, সেটা কিন্তু ফ্যাক্টর না। কেন? তার প্রুফ কি? তার প্রুফ হচ্ছে যে ডেল্টা ও এর থেকেও ডেল্টা এসপি মানে স্কোয়ার প্ল্যানার কিন্তু স্প্লিটিং এনার্জি ভ্যালু আরও বেশি হয়ে যায়। এবার স্কোয়ার প্ল্যানার মানে কি? 4টে লিগ্যান্ড থাকবে, স্কোয়ার প্ল্যানারলি তারা অ্যাপ্রোচ করবে একটাই প্লেনে। যদি এক্স ওয়াই প্লেন হয়, এক্স ওয়াই প্লেন যদি হয় তাহলে প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, চারটে ডাইরেকশনে 4টে লোব আছে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটালের। তো সেই 4টে লোব বরাবর তারা কিন্তু ফেসিয়াল, আই মিন হ্যাঁ ফেস সেন্টার বরাবর, ওই জন্য ফেসিয়াল বলছি, তো ফেস সেন্টার বরাবর তারা অ্যাপ্রোচ করবে 4টে লিগ্যান্ড। সেই ক্ষেত্রে কিন্তু ডেল্টা ভ্যালু অনেক বেশি, ইভেন 6টা লিগ্যান্ডওয়ালা অক্টাহেড্রালের থেকেও বেশি। সুতরাং টেট্রাহেড্রালের থেকে কেন অক্টাহেড্রালের স্প্লিটিং এনার্জি বেশি সেইটা এক্সপ্লেন করার জন্য আমরা এটা বলবো না যে ওখানে লিগ্যান্ডের সংখ্যা বেশি তাই। অনেক সময় অ্যাসার্শন রিজন টাইপের কোয়েশ্চেনে এরকম দিতেও পারে একটা স্টেটমেন্ট যে লিগ্যান্ডের সংখ্যা বেশি তাই ডেল্টাও বেশি, তাহলে স্টেটমেন্টটা ভুল হবে। কিন্তু এখানে 4টে লিগ্যান্ড, 6টা লিগ্যান্ড, 4টে লিগ্যান্ড, তাহলে 4টে লিগ্যান্ড হওয়া সত্ত্বেও একবার বেশি হচ্ছে ডেল্টা ভ্যালু, একবার কম হচ্ছে। সুতরাং লিগ্যান্ডের সংখ্যার উপর বেসিক্যালি ডিপেন্ড করে না ডেল্টা ভ্যালু, ঠিক আছে। ডিপেন্ড করে কিছুর উপরে? সিমেট্রি, মানে কোন দিক থেকে লিগ্যান্ডগুলো আসছে, আর হচ্ছে লিগ্যান্ডের স্ট্রেংথ কতটা, লিগ্যান্ডের ইলেকট্রিক্যাল ফিল্ডের স্ট্রেংথ কতটা। এবার সিমেট্রি মানে ডাইরেকশনটা দুটোই হচ্ছে। আমরা অক্টাহেড্রালে দেখলাম যে একটা হচ্ছে তোমার কী বলবো, ওই 6টা ফেস সেন্টার বরাবর আসছে, আর টেট্রাহেড্রাল ক্ষেত্রে আমরা গিয়ে দেখলাম যে কর্নার বরাবর আসছে। স্কোয়ার প্ল্যানারে আমরা আবারও দেখবো যে ফেস সেন্টার বরাবরই আসছে। তাহলে লিগ্যান্ডের অ্যাপ্রোচ দুরকম, এক হচ্ছে ফেসিয়াল অ্যাপ্রোচ মানে হচ্ছে ফেস সেন্টার বরাবর যখন অ্যাপ্রোচ করছে, ফেস সেন্টার বরাবর, এই সময় হচ্ছে রিপালশন হচ্ছে অনেক বেশি, রিপালশন ইজ হাই। রিপালশন যদি হাই হয় তাহলে ডেল্টা ভ্যালুও অনেক বেশি হবে, ডেল্টা ভ্যালু হাই। আর যদি কর্নার অ্যাপ্রোচ হয়, কর্নার অ্যাপ্রোচ কখন হবে? একটু আগে আমরা দেখলাম টেট্রাহেড্রাল জিওমেট্রির ক্ষেত্রে কর্নার থেকে যদি অ্যাপ্রোচ করে তাহলে আমরা দেখছি যে কোনো অরবিটালই সেই কর্নারের সঙ্গে ডিরেক্টলি অ্যালাইন্ড নয়, কোনো অরবিটালই অ্যালাইন্ড নয়। তাই জন্য সব কটা অরবিটালই, 5খানা অরবিটালই হচ্ছে কম পরিমাণ রিপালশন ফিল করবে। এখন হ্যাঁ, এবার ওদের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে নন এক্সেলগুলো বেশি রিপালশন ফিল করছে, কিন্তু ওভারঅল রিপালশন অনেক কম, কারণ কেউ ডাইরেক্টলি কোনো অরবিটাল লিগ্যান্ডের মুখোমুখি হচ্ছে না, ফলে রিপালশন ইজ ভেরি লো। তাই যদি হয় তাহলে ডেল্টা ভ্যালু অনেক কম হবে। এই কারণেই, এটাই হচ্ছে একটা কারণ যার কারণে টেট্রাহেড্রালে ডেল্টা ভ্যালু কম হয়। এবং আমরা এক্সপেরিমেন্টালি এটা দেখি, আগে আমি লিখতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ডেল্টা টিটা ইনফ্যাক্ট অক্টাহেড্রালের থেকে 4-এর 9 গুণ, মানে ছোটো ভ্যালু, ডেল্টা টির ভ্যালু ছোটো। এবার এই যে ডেল্টা টির ভ্যালু ছোটো, আমরা এটাকে কীভাবে ভিজুয়ালাইজ এইভাবে করবো যে ধরো এটা যদি এক্সাইটেড স্টেট হয় আর স্প্লিটেড স্টেটে এটা যদি ইজেড হয় আর এটা যদি T2G হয়, কার ক্ষেত্রে? এটা অক্টাহেড্রালের ক্ষেত্রে হবে। তাহলে ওই একই ব্যারি সেন্টার বরাবর
একই ব্যারিসেন্টার বরাবর। টেট্রাহেড্রালে কী হবে, টেট্রাহেড্রালে ধরা যাক এই যে তিনখানা T2 অরবিটাল উপরে উঠলো আর দুটো EG অরবিটাল নিচে নামলো। মানে আমি বলতে চাইছি যে এদের মধ্যেকার যা ডিস্টেন্স সেটাই তো ডেল্টা টি, তো সেটার ভ্যালু কম হবে, ঠিক আছে, ডেল্টা ও এর ভ্যালু অনেক বেশি হবে, রাইট। এটাই অ্যাকচুয়ালি এই ফ্যাক্টর দিয়ে আমরা, এটা আমাদের কাজে লাগবে অনেক সময়, অঙ্ক করতে কাজে লাগতে পারে। তো এই হচ্ছে ব্যাপার যে ডেল্টা টি এর ভ্যালু ডেল্টা ও এর থেকে অনেকটাই কম। আমরা একটু পরে দেখবো যে এই ভ্যালুটা এতটাই কম যে আমরা ম্যাক্সিমাম কেসেই টেট্রাহেড্রাল কমপ্লেক্সে কী পাই, ম্যাক্সিমাম না ইনফ্যাক্ট সব কেসেই টেট্রাহেড্রাল যদি কমপ্লেক্স হয় তাহলে আমরা সেখানে শুধুমাত্রই হাই স্পিন কমপ্লেক্স পাই, লো স্পিন কমপ্লেক্স পাই না। আর এটা ডেল্টা ও, আর স্কোয়ার প্ল্যানার হলে আরও বেড়ে যায় ডিস্টেন্স মানে অরবিটালগুলোর, এবং সেখানে স্প্লিটিংটা আরেকটু অন্যরকম হয়, মানে এরকমও হয় না, ফার্দার আরও স্প্লিটিং ঘটে, আমরা পরে সেটা দেখব। তো যাই হোক, মোটামুটি সিমেট্রি অফ লিগ্যান্ডের জন্য এর ক্ষেত্রে এই হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন, যে যদি ফেশিয়াল অ্যাপ্রোচ হয় তাহলে রিপালশন বেশি, ডেল্টা ভ্যালু বেশি, কর্নার অ্যাপ্রোচ হলে রিপালশন কম, ডেল্টা ভ্যালু কম। এইবার হচ্ছে ফিল্ড স্ট্রেংথ অফ লিগ্যান্ড। লিগ্যান্ডের স্ট্রেংথ কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। লিগ্যান্ডের স্ট্রেংথ বাড়লে ডেল্টা বাড়বে, এটা বুঝলাম, কিন্তু লিগ্যান্ডের স্ট্রেংথ কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে সেইটা আমরা এমনি আসা লিগ্যান্ড দেখে বোঝার উপায় নেই, ওটা এক্সপেরিমেন্টাল ডেটা থেকে আসে, ঠিক আছে। এক্সপেরিমেন্টাল ডেটা একদমই ওটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। এবার কোন লিগ্যান্ডের থেকে কোন লিগ্যান্ডের ভ্যালু বেশি, মানে যে ফিল্ড স্ট্রেংথ বেশি, সেইটাকে আমরা এমনি থিওরিটিক্যালি লজিক্যালি ব্যাখ্যা করতে পারবো না, এটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল ডেটা। আসে থেকে কোন কোন এক্সপেরিমেন্ট, আমরা হাইড্রেশন এনার্জি দেখি, ল্যাটিস এনার্জি দেখি সেন্ট্রাল মেটাল অ্যাটমের, আর কিছু স্পেকট্রোস্কোপিক কিছু ডেটা থাকে, স্পেকট্রোস্কোপিক ডেটা। এই সমস্ত ডেটা অ্যানালাইজ করে আমরা লিগ্যান্ডের স্ট্রেংথ ওইটাকে মানে বুঝতে পারি যে কার বেশি বা কার কম। এবং সেই লিগ্যান্ডের যে স্ট্রেংথগুলো আমরা পাই সেখানে একটা ইনক্রিজিং অর্ডারে লিগ্যান্ডগুলোকে সাজানো হয়, সেইটা আমাদেরকে একটু দেখে রাখতে হয় যাতে করে আমরা সেগুলোকে কোয়েশ্চেনে অ্যাপ্লাই করতে পারি। তো সেইটা বের করার আলাদা করে আমাদের কাছে কোনো ফর্মুলা নেই, সম্পূর্ণই এক্সপেরিমেন্টাল ডেটা থেকে আসে ওই সিরিজটা, যেখানে লিগ্যান্ডের স্ট্রেংথকে, লিগ্যান্ডের ফিল্ড স্ট্রেংথকে ছোটো থেকে বড় মানে ইনক্রিজিং অর্ডারে সাজানো হয়, আমরা সেটাকে বলি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। তো স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা বইতে দেওয়া থাকে, তাদের কোন লিগ্যান্ডের থেকে কোন লিগ্যান্ডের স্ট্রেংথ বেশি সেই অর্ডারে সাজানো থাকে, আমাদের ওটা দেখে কিছু কোয়েশ্চেনের আনসার করতে হয়, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল যে ডেল্টা ভ্যালু কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করে। এরপর আমরা দেখব যে যখন ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং হচ্ছে অরবিটালগুলোর, ডি অরবিটালগুলোর স্প্লিটিং হওয়ার পরে স্প্লিটেড অরবিটালগুলোতে ইলেকট্রনের ফিলিং কীভাবে হচ্ছে। তো আমরা শুরুতে অক্টাহেড্রাল কমপ্লেক্স এর জন্য দেখছি। অক্টাহেড্রালে আমরা দেখছি যে এটা যদি আমাদের সিউডো এক্সাইটেড স্টেট হয় বা ব্যারি সেন্টার হয়, তাহলে ব্যারি সেন্টার রেসপেক্টে T2G অরবিটালগুলোর এনার্জি কমে গেল আর EG অরবিটালগুলোর এনার্জি বেড়ে গেল। এখন যদি কনফিগারেশন D1 হয়, অর্থাৎ ডি অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে, তাহলে সেইটা T2G বা EGর কোন অরবিটালে যাবে? ডেফিনেটলি T2Gতে যাবে, কারণ এনার্জি তো বাড়ছে এইভাবে। তাহলে লোয়ার এনার্জি অরবিটালে সবার আগে ইলেকট্রন যাবে অ্যাকর্ডিং টু আব্বো প্রিন্সিপাল, তাহলে T2Gতে একটা ইলেকট্রন গেল। তাহলে যদি কনফিগারেশন D1 হয় সেটা হবে T2G1 আর EG 0, রাইট। যদি দুটো হয় তাহলে অবভিয়াসলি T2Gতে দুখানা ইলেকট্রন গেল, তাহলে T2G2 আর EG 0। আর যদি তিনটে ইলেকট্রন হয় তাহলে T2G3 অ্যান্ড EG 0। এই পর্যন্ত কোনো সমস্যা নেই, মানে T2Gতে যাবে না EGতে যাবে। প্রথম কথা হচ্ছে T2Gতে যাবে অবভিয়াসলি। এবার D4 থেকে আমাদের গন্ডগোলটা শুরু হয়। মনে করে দেখো, ভিভিটি পড়ানোর সময় বলেছিলাম যে হাই স্পিন কমপ্লেক্স, লো স্পিন কমপ্লেক্স, এই যে কনসেপ্টটা অক্টাহেড্রালের ক্ষেত্রে D4 থেকে D7 পর্যন্ত আমরা ডিফাইন করি যে কোনো একটা কমপ্লেক্স হাই স্পিন বা লো স্পিন। D1, D2, D3 এবং D8, D9, D10 এই 6 রকমের যদি ইলেকট্রনিক কনফিগারেশন হয় সেন্ট্রাল মেটাল অ্যাটমের ডি অরবিটাল, সেক্ষেত্রে আমরা হাই স্পিন বা লো স্পিন ওইভাবে ক্যাটাগরাইজ করতে পারি না কমপ্লেক্সগুলোকে। পারি কাদের ক্ষেত্রে? D4 থেকে D7-এ। তাহলে যদি আমরা দেখি যে এখন হাই স্পিন হবে না লো স্পিন হবে কমপ্লেক্স, সেইটা ডিপেন্ড করে দুটো ফ্যাক্টরের উপরে। একটা হচ্ছে ডেল্টা ফ্যাক্টর, এক্ষেত্রে ডেল্টা ও, আর একটা ফ্যাক্টর হচ্ছে পেয়ারিং এনার্জি, যেটাকে আমরা পি বলি। এখন এই পেয়ারিং এনার্জি আর ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং,
এই দুটো ভ্যালুর মধ্যে কোনটা বেশি হচ্ছে কোনটা কম হচ্ছে তার উপরে ডিপেন্ড করে যে কমপ্লেক্সটা হাই স্পিন হবে বা লো স্পিন হবে। এবার কিসের উপর ডিপেন্ড করছে সেইটার একটা ফ্যাক্টর হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ডগুলো যদি খুব স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, স্ট্রং ফিল্ড বলতে আমরা তাদেরকেই বোঝাই যারা হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজে ওপরের দিকে থাকে, যাদের লিগ্যান্ড ফিল্ডটা অনেক স্ট্রং হয়। যদিও পুরো বিষয়টাই রিলেটিভ, মানে আমি যদি কোনো একটা পার্টিকুলার লিগ্যান্ডকে বলি যে এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বা এটা উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে সেটা কী বলবো, মানে পার্মানেন্টলি ওইভাবে কেউ স্ট্রং ফিল্ড বা উইক ফিল্ড হতে পারে না। ওটা লিগ্যান্ডের একটা বিহেভিয়ার যেটা এনভায়রনমেন্ট অনুযায়ী চেঞ্জ হয়। কোন পরিস্থিতিতে কোন পরিবেশে লিগ্যান্ডটা আছে তার উপরে বেস করে অনেকটা তার এই যে ফিল্ডের যে স্ট্রেংথ সেইটা ডিপেন্ড করে। মানে একটা লিগ্যান্ড উইক ফিল্ড মানে সারা জীবনই সে উইক ফিল্ড লিগ্যান্ড থাকবে তা নয়, সেটা আবার সময় বিশেষে স্ট্রং ফিল্ডও হয়ে যেতে পারে। তো যাই হোক, মানে ডেল্টা ও আর পেয়ারিং এনার্জি এই দুজনের মধ্যে কোনটা বেশি কোনটা কম সেইটা হচ্ছে হাই স্পিন বা লো স্পিন কমপ্লেক্সের জন্য দায়ী, এবং তার একটা ফ্যাক্টর হচ্ছে লিগ্যান্ডের ফিল্ড। তাহলে D1 থেকে D3 পর্যন্ত কোনো সমস্যা নেই, সবসময় T2G তে ইলেকট্রন আসবে, T2G1, T2G2, T2G3, এবং এদের ক্ষেত্রে কোনো হাই স্পিন লো স্পিন ডিফাইন্ড হবে না, যেরকমটা হবে না D8, D9, D10 এর ক্ষেত্রে। তো সেইটা পরে বলছি, আগে আমরা D4, 5গুলো দেখে নিই, ঠিক আছে? আমি এখানটাই করে দিচ্ছি। তো ধরো যদি D4 কনফিগারেশন হয়, D4 আমি এটাকেও লিখছি D4, ঠিক আছে? ডান দিকটা মুছে দিই বড়, তাহলে বেটার হবে। তাহলে D4 দুটো লিখলাম। দেখো কেন লিখলাম দুটো, কারণ দুটো পসিবিলিটি আছে। D4 মানে ডিতে 4টে ইলেকট্রন যাবে, তো 4টে ইলেকট্রনের মধ্যে 3টে গেল। এবার 4th ইলেকট্রনটা কোথায় আসবে? দুটো অপশান আছে, আইদার এইখানেই এসে অপোজিট স্পিন হয়ে এখানে একটা ইলেকট্রন পেয়ার তৈরি হবে, আদারওয়াইজ 1, 2, 3 হয়ে 4th ইলেকট্রনটা ইজি অরবিটালে যাবে। দুটো অপশান। তাহলে এক হচ্ছে T2G4 EG0, আর একটা হচ্ছে T2G3 অ্যান্ড EG1। এইবার কখন কোনটা হবে? 4th ইলেকট্রনটা ইজি অরবিটালে উঠবে, ইজিটা হায়ার এনার্জি অরবিটাল। তাহলে হায়ার এনার্জি অরবিটালে ইলেকট্রন তখনই উঠবে যদি আমরা দেখি যে এই যে ডেল্টা ও ভ্যালু যদি কম হয়, ঠিক আছে? যদি দুটো অরবিটালের মধ্যে গ্যাপ যদি কম হয়, এনার্জি গ্যাপ কম হয়, তবেই তো ইলেকট্রনটা এখান থেকে জাম্প করে উপরের অরবিটালে যেতে পারবে, তাই না? ইলেকট্রনিক যে জাম্প বা এক্সাইটমেন্ট সেটা তখনই হয় যদি এনার্জি গ্যাপটা লো হয়। যদি অনেক বড় এনার্জি গ্যাপ হয় তখন অতটা জাম্প করতে পারবে না ইলেকট্রন। তাহলে এটা কখন হবে? যখন ডেল্টা ও লেস দ্যান পেয়ারিং এনার্জি। এবার পেয়ারিং এনার্জিটা কি? এই দেখো ইলেকট্রনটা এখানে এসে দুটো ইলেকট্রন অপোজিট স্পিনে পেয়ার্ড হয়েছে। আমরা এই যে বলছি যে ইলেকট্রনটা পেয়ার্ড হলো, এই পেয়ার্ড হওয়ার ফলে কি হলো? যখন 3টে ইলেকট্রন ছিল তখন আমরা বলছিলাম যে T2G অরবিটাল, যেহেতু 3টে ইলেকট্রন অলমোস্ট P অরবিটালের মতন, তাহলে P3 কনফিগারেশন যেমন হাফ ফিল্ড কনফিগারেশন, স্টেবিলিটি অনেক বেশি ডিউ টু এক্সচেঞ্জ এনার্জি, তো তেমনি এখানেও এটা হাফ ফিল্ড। তাহলে হাফ ফিল্ড মানে এরও এনার্জি অনেক বেশি হবে, স্টেবিলিটি অনেক বেশি হবে। এইবার যখন একটা 4th ইলেকট্রন এখানে চলে এলো তখন এক তো এই এক্সচেঞ্জ এনার্জি অনেক কমে গেল, ফলে হাফ ফিল্ড অরবিটালে যতটা স্টেবিলিটি ছিল সেই অনুযায়ী স্টেবিলিটি কমে গেল। 2 নম্বর হচ্ছে এই যে দুটো ইলেকট্রনকে আমি একই অরবিটালে রেখে দিলাম, দুটো ইলেকট্রনের যে পারস্পরিক যে বিকর্ষণ বল সেইটাকে ওভারকাম করে ওদেরকে এখানে রাখতে হচ্ছে, সুতরাং সেইখানে কিছুটা শক্তি ব্যয় হচ্ছে, তাই না? তাহলে এই যে শক্তিটা এই যে অরবিটালটা এনার্জিটা নিয়ে নিল, যেহেতু দুটো ইলেকট্রন এক জায়গায় চলে এলো, এক তো স্টেবিলিটি কমে গেল ডিউ টু হাফ ফিল্ড অরবিটাল রইল না, তাই তো সেই ক্ষেত্রে স্টেবিলিটি কমলো মানে এনার্জি বাড়লো। দ্বিতীয় আরেকটা ফ্যাক্টর এনার্জি বেড়ে যাওয়ার, সেটা হচ্ছে ইলেকট্রন দুটোকে যখন এক জায়গায় রাখলাম তখন তাদের ভেতরকার যে রিপালশন সেইটাকে ওভারকাম করতে হচ্ছে, তো তারা পরস্পরকে রিপেল করছে মানে এনার্জি বাড়ছে। তো এই দুটো এনার্জি যে বেড়ে যাচ্ছে, এই দুটোর মিলিত প্রভাবটাকে আমরা বলছি পেয়ারিং এনার্জি। তাহলে পেয়ারিং এনার্জি যদি অনেক বেশি হয় তাহলে ইলেকট্রন তখন কি করবে? তখন ডেল্টা ও কম হবে, তখন ইলেকট্রন হায়ার এনার্জি অরবিটালে জাম্প করতে পারবে। কিন্তু যদি দেখা যায় যে ডেল্টা ও ইজ গ্রেটার দেন পেয়ারিং এনার্জি, মানে পেয়ারিং করতে তো একটা এনার্জি ব্যয় হচ্ছে, ঠিক আছে? কিন্তু যদি দেখা যায় যে এই দুটো লেভেলের মধ্যে ডিস্টেন্স এতই বেশি যে ইলেকট্রন এখান থেকে ওইখানে জাম্প করতেই পারবে না, দুটোর মধ্যে এনার্জি ডিফারেন্স এতই বেশি,
তখন তার কাছে ওই অতটা এনার্জি গেইন করে হায়ার এনার্জি অরবিটালে যাওয়ার তুলনায় কম এনার্জি গেইন করে পেয়ার্ড হয়ে যাওয়াটা অনেক বেশি কী বলবো সুবিধাজনক হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে পেয়ারিং হচ্ছে, ঠিক আছে। তাহলে যখন ডেল্টা ও গ্রেটার দেন পেয়ারিং এনার্জি, যখন ডেল্টা ওর ভ্যালু বেশি তখন জাম্প করতে পারবে না, পেয়ারিং হবে। আর যখন ডেল্টা ওর ভ্যালু কম তখন জাম্প করতে পারবে, তখন পেয়ারিং হবে না। এইবার এই ক্ষেত্রে কী হচ্ছে দেখো, আমরা যদি এবার ওভারঅল আলোচনা করি তাহলে আমরা দেখব যে এখানে টোটাল 4খানা ডি অরবিটাল, টোটাল 4খানা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। অর্থাৎ আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয় তাহলে স্পিন বেশি হবে। আর এখানে ডি অরবিটালে আমরা দেখছি 2টো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, স্পিন কম হবে। সো এইটা হচ্ছে, এইবার আমরা বলবো যে এটা লো স্পিন কমপ্লেক্স এবং এইটা হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স। তাহলে লো স্পিন হাই স্পিনের এইবার আমরা এক্স্যাক্ট আমরা ডিফাইন করতে পারছি যে যখন ডেল্টা ও লেস দেন পি তখন হাই স্পিন কমপ্লেক্স তৈরি হবে, কারণ তখন ইলেকট্রন জাম্প করে যাবে এবং আনপেয়ার্ড ইলেকট্রন আমরা অনেক বেশি সংখ্যায় পাবো। আর যখন লো স্পিন কমপ্লেক্স তৈরি কখন হবে, যখন ইলেকট্রন জাম্প করতে পারছে না, যখন ডেল্টা ও অনেক বেশি, তখন পেয়ারিং হয়ে যাবে অনেক বেশি সুবিধাজনক। সেই ক্ষেত্রে আমরা দেখব যে যত বেশি বেশি করে পেয়ারিং হবে তত আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা কমে আসবে, সুতরাং এটা লো স্পিন কমপ্লেক্স তৈরি করবে। এইবার যে ক্ষেত্রে আমরা দেখি যে ইলেকট্রন জাম্প করতে পারছে না, ঠিক আছে, ইলেকট্রন যখন জাম্প করতে পারছে না তার মানে কি, তার মানে ডেল্টা ওটা অনেক বেশি হয়ে গেছে। এবার তুমি ভাবো যে ইজি আর টি2জি এদের মধ্যেকার গ্যাপ এইটুকু, আরেকবার ইজি আর টি2জির মধ্যেকার গ্যাপ অনেকটা বড়। আমরা একটু আগে দেখলাম যে টি2জি আর ইজির মধ্যে এনার্জি গ্যাপ কতটা বেশি হবে সেইটা অনেকাংশে ডিপেন্ড করে লিগ্যান্ডের অ্যাপ্রোচের উপরে। লিগ্যান্ড যদি ফেসিয়াল অ্যাপ্রোচ হয়, ফেস সেন্টার বরাবর, এবং ডি অরবিটালের সঙ্গে যদি মুখোমুখি সংঘর্ষ হয় সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণে রিপালশন হবে, তখন অনেক বেশি ইজি অরবিটালের এনার্জি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে ডেল্টা ওর ভ্যালু বেশি। তাহলে ডেল্টা ওর ভ্যালু কখন বেশি হবে, যখন লিগ্যান্ড ফিল্ড স্ট্রং, এইটা একটা ফ্যাক্টর। তাহলে লিগ্যান্ড ফিল্ড যখন স্ট্রং তখন ডেল্টা ওর ভ্যালু অনেক বেড়ে যায়। সেই সময় আমরা দেখি যে ডেল্টা ওর ভ্যালু পেয়ারিং এনার্জির থেকেও বেশি হচ্ছে। আর যখন লিগ্যান্ডের ফিল্ড অনেক উইক তখন ডেল্টা ওর ভ্যালু কম হয়, তখন পেয়ারিং এনার্জি তার থেকে বেশি হয়ে যায়। তা যে অবস্থায় ডেল্টা ওর ভ্যালু গ্রেটার দেন পেয়ারিং এনার্জি হয়, অনেক বেশি ভ্যালু হয়ে যায় ডেল্টা ওর, আমরা বলি যে লিগ্যান্ডের ফিল্ড অনেক স্ট্রং। এই ক্ষেত্রে লিগ্যান্ডগুলোকে আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলি, আর এই ক্ষেত্রে উইক ফিল্ড লিগ্যান্ড বলি। লিগ্যান্ড ফিল্ড খুব বেশি স্ট্রং নয়, রিপালশন খুব বেশি নয়, রিপালশন খুব বেশি না হলে এনার্জি গ্যাপ খুব বেশি হবে না, কম হবে, তখন এতটাই কম হবে যে সেটা পেয়ারিং এনার্জির থেকেও কম হয়ে যাবে। তখন পেয়ার করাটা অনেক অসুবিধাজনক হবে, কারণ পেয়ার করতে অনেক বেশি পরিমাণ শক্তি খরচ হবে, তার থেকে কম শক্তি গেইন করে, কম শক্তি খরচ করে আর কি ওপরে উঠে যাওয়া যাবে। সুতরাং এই হচ্ছে টোটাল আমাদের বক্তব্য। এইবার আমরা যদি D4 এর পাশাপাশি D5, D6 এবং D7 দেখি তাহলে ওই এক্সপ্লেনেশনটা একই রকম, ঠিক আছে। তাহলে তোমরা এবার পরপর D4, D5, D6 সবগুলো করে নাও। আমি এইখানেই এগুলো মুছে মুছে করে দিচ্ছি। দেখো, যদি এটা D5 হয় তোমরা অবশ্যই আলাদা আলাদা ডায়াগ্রাম আঁকবে। যদি D5 হয় তাহলে এটা T2G5 হয়ে যাবে, আমরা এখানে T2G5 বলবো, ঠিক আছে। আর যদি হাই স্পিন কমপ্লেক্সে D5 হয় তাহলে নেক্সট ইলেকট্রনটা এখানে আসবে, সুতরাং T2G3 এবং EG2 হয়ে গেল। আমরা পরে যখন CFSE ক্যালকুলেশন করবো তখন আমরা দেখবো যে এই D5 হাই স্পিনটার একটা আলাদা সিগনিফিকেন্স আছে। যাই হোক, এবার যদি D6 হয়, D6 যদি হয় তাহলে সিক্সথ ইলেকট্রনটা এখানে চলে আসলো, আর 3টে পেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল T2G6। একটা জিনিস বোঝা যাচ্ছে, যদি কোনো কমপ্লেক্সে আমরা দেখি যে লো স্পিন কমপ্লেক্স হচ্ছে উইথ T2G6 তাহলে ডেফিনেটলি সেটা ডায়াম্যাগনেটিক হবে, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। অপরপক্ষে যদি এদিকে T2G6 হয় ইন প্রেজেন্স অফ উইক ফিল্ড লিগ্যান্ড এবং যদি হাই স্পিন কমপ্লেক্স রেজাল্ট হয় তাহলে কী হবে না, 1, 2, 3, 4, 5, 6 নম্বরটা এখানে চলে আসবে, তাহলে T2G4, EG2। নেক্সট D7-এ তাহলে 6 হয়ে গেল এখানে, 7 নম্বরটা এখানে, তাহলে T2G6, EG1। আর এখানে যদি 7 নম্বর হয় তাহলে সেই 7 নম্বরটা এখানে হয়ে গেল, T2G-তে এসে গেল, তাহলে T2G5 অ্যান্ড EG2, ঠিক আছে। এরপর D8, এটা 7টা লিখতে ভুলে গেছিলাম, যাই হোক এটা 7, এটা হচ্ছে 7। এবার D8 যদি বলি, এইবার দেখো আবারও আমি কি বললাম একটু আগে
যে D1, D2, D3 এবং D8, D9, D10 এই ছজনের ক্ষেত্রে হাই স্পিন লো স্পিন ডিফাইন্ড নয়। কেন নয় সেটা এখান থেকে খুব সহজে আমরা বুঝতে পারবো। দেখো আমরা যদি এবার D8টা যদি বানাই দুটোর ক্ষেত্রেই, তাহলে আমরা দেখবো যে কনফিগারেশন সেম হয়ে যাচ্ছে। D8 2, 4, 6, 7টা হয়ে গেছে, 8টা হয়ে গেল। তাহলে T2G6 EG2। এদিকে আসি D8, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এবার এখানে 8 নম্বরটা গেল, তাহলে T2G6 EG2। দেখো এবার সেম হয়ে গেছে কনফিগারেশন। তার মানে যদি D8 কনফিগারেশন হয় তাহলে হাই স্পিন লো স্পিন আলাদা আলাদা ওইরকম কোনো সিগনিফিকেন্স আর রইল না, কারণ স্পিন দুটোরই সেম। এখানেও আনপেয়ার্ড ইলেকট্রন দুটো, ওখানেও আনপেয়ার্ড ইলেকট্রন দুটো। এবার যদি D9 হয় তাহলে একই রকম হবে। D9 যদি হয়, D9-এ কী হবে? T2G3 হবে। D9-এ T2G3 মানে এই হয়ে গেল কনফিগারেশন। আবারও আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা সেম, তাহলে আমি বলবো হাই স্পিন লো স্পিন আলাদা করে ডিফাইন্ড হবে না। আর ফাইনালি যদি আমরা D10 বানাই, তাহলে D10 যদি হয় তাহলে T2G6 অ্যান্ড EG4, অর্থাৎ সমস্ত ইলেকট্রন এবার পেয়ার্ড। আবারও ডায়াম্যাগনেটিক ক্যারেক্টারে চলে এলাম। তাহলে এই হয়ে গেল আমাদের অক্টাহেড্রাল কমপ্লেক্সে স্প্লিটেড অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রনের ফিলিং, ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে বলতে পারে। এখান থেকে আমরা পরের ক্লাসে CFAC ক্যালকুলেট করব, ঠিক আছে? তাহলে আমরা D4 এর জন্য যা যা এখানে বললাম সেগুলোর মধ্যে খালি D4টা আমি লেখাচ্ছি। তাহলে এটা থাকলে D4 থেকে D7 সবগুলোর জন্যই আইডিয়াটা হয়ে যাবে। তাহলে D4-এ যদি T2G4 EG0 হয়, মানে যদি পেয়ারিং হয়, তাহলে পেয়ারিং হলে কী হবে? পেয়ারিং অফ ইলেকট্রন কজেস, 1 নম্বর হচ্ছে রিপালশন আর 2 নম্বর হচ্ছে স্টেবিলিটি অফ হাফ ফিল্ড অরবিটাল ইজ লস্ট। এই দুটো কারণে কী হবে? পেয়ারিং হলে, সো পেয়ারিং অফ ইলেকট্রন কজেস ইনক্রিজ ইন এনার্জি। তাহলে পেয়ারিং হলে এনার্জি বাড়বে সিস্টেমের এবং স্টেবিলিটি কমবে। এবার দুটো কেস, এক হচ্ছে যখন ডেল্টা ও গ্রেটার দেন পি, যদি বেশি হয় তাহলে পেয়ারিং হবে। পেয়ারিং হলে কনফিগারেশন এরকম হবে T2G4, আর টোটাল স্পিন তখন কমে যাবে, কমে গেলে লো স্পিন কমপ্লেক্স পাবো। আর যদি ডেল্টা ওর ভ্যালু কম হয়, পেয়ারিং এর যদি ভ্যালু বেশি হয়ে যায় তখন ইলেকট্রন জাম্প করে যাবে, তখন বলবো পেয়ারিং ডাজ নট অকার। T2G3 EG1 হয়ে গেল, ইলেকট্রন জাম্প করে গেল হায়ার এনার্জি EG অরবিটালে, টোটাল স্পিন বেড়ে গেল, সুতরাং আমরা হাই স্পিন কমপ্লেক্স পাবো। আচ্ছা, এবারে আরেকটু এক্সটেনশন, দুটো নোট লিখে নাও। বলছে কেস 1-এ লিগ্যান্ডগুলোকে আমরা বলছি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। কেস 1, এখানে লিগ্যান্ডগুলো স্ট্রং ফিল্ড মানে অনেক বেশি কী বলবো রিপালশন এবং অনেক বেশি স্প্লিটিং, তাই জন্য ডেল্টার ভ্যালু বেশি। আর কেস 2-তে লিগ্যান্ড হচ্ছে উইক ফিল্ড, তার ফলে স্প্লিটিং খুব বেশি করতে পারেনি, তো স্প্লিটিং ভ্যালু কম, তার থেকে পেয়ারিং এনার্জি ভ্যালু বেশি। আর সেকেন্ড বলছে ওয়েদার লিগ্যান্ড ইজ স্ট্রং ফিল্ড অর উইক ফিল্ড, এইটা ডিপেন্ড করে কিছুর উপরে, ডিপেন্ডস অন এনভায়রনমেন্ট। সো স্ট্রং ফিল্ড, উইক ফিল্ড এটসেট্রা, এই যে শব্দগুলো, এগুলো আর বিহেভিয়ার অফ লিগ্যান্ড, এগুলো লিগ্যান্ডের আচরণ, লিগ্যান্ডের নেচার না, ঠিক আছে? আর নট দেয়ার টাইপস, লিগ্যান্ডের টাইপ না এগুলো। দুটো এক্সাম্পল দেখেছি, দেখো কোবাল্ট অ্যামোনিয়া কমপ্লেক্স, যখন কোবাল্ট 2+ তখন অ্যামোনিয়া উইক ফিল্ড, কিন্তু কোবাল্ট যখন 3+ তখন অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড। তাহলে একই সেম লিগ্যান্ড অ্যামোনিয়া কখনো স্ট্রং ফিল্ড কখনো উইক ফিল্ড, ডিপেন্ডিং আপন দ্য এনভায়রনমেন্ট অফ দ্য কমপ্লেক্স। সুতরাং কখনোই উইক ফিল্ড বা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এইগুলো টাইপ অফ লিগ্যান্ড হতে পারে না, যে এই লিগ্যান্ড হচ্ছে, এই পার্টিকুলার লিগ্যান্ডটা হচ্ছে উইক ফিল্ড, এই পার্টিকুলার লিগ্যান্ড হচ্ছে স্ট্রং ফিল্ড, এই ক্যাটাগরির মধ্যে পড়লো, এরকমটা হয় না, ওটা সবসময় চেঞ্জ হয়। তাহলে এরপর আমরা কনসেপ্ট অফ স্ট্রং ফিল্ড অ্যান্ড উইক ফিল্ড লিগ্যান্ড, এইবার আমরা বলতে পারি যে যদি ডেল্টা ও কম হয় তাহলে উইক ফিল্ড, যদি ডেল্টা ও বেশি হয় দেন পেয়ারিং, তাহলে স্ট্রং ফিল্ড। এইবার এই যে ডেল্টা ও আর পেয়ারিং, আমি একটু আগে বলছিলাম যে ডেল্টা ও এবং পেয়ারিং এনার্জি এই দুটোর উপরেই ডিপেন্ড করে যে একটা কমপ্লেক্স হাই স্পিন বা লো স্পিন কোনটা হবে। তো এইবার দেখো ডেল্টা ও ভ্যালু কিন্তু লিগ্যান্ড এবং মেটাল দুটোর উপরেই ডিপেন্ড করে, কিন্তু পেয়ারিং এনার্জি কেবলমাত্র মেটালের উপর ডিপেন্ড করে, কারণ পেয়ার তো হবে মেটালের ইলেকট্রন তার ডি অরবিটালে, তো সেই জন্য খালি মেটালই দায়ী তার জন্য আর কি। কিন্তু ডেল্টা ও ভ্যালু বাড়াতে বা কমাতে পারে মেটাল অ্যাজ ওয়েল অ্যাজ লিগ্যান্ড। যদি লিগ্যান্ড ফিল্ড অনেক স্ট্রং হয় তাহলে রিপালশন খুব বেশি হবে, তখন স্প্লিটিং অনেক বেশি হবে, ডেল্টা ও ভ্যালু বেড়ে যাবে। অপরপক্ষে যদি মেটালের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি হয়, সেক্ষেত্রে মেটালও খুব বেশি বেশি করে আকর্ষণ করবে লিগ্যান্ডকে, লিগ্যান্ড তত তাড়াতাড়ি কাছে চলে আসবে এবং রিপালশন বাড়বে এবং তার ফলে ডেল্টাও বাড়বে। ফলে ডেল্টা ও ভ্যালুটা মেটাল এবং লিগ্যান্ড দুজনের উপরেই ডিপেন্ড করে, কিন্তু পেয়ারিং এনার্জিটা কেবলমাত্রই মেটালের প্রপার্টি। আমরা বলছি যে ইন অক্টাহেড্রাল কমপ্লেক্স, যখন পড়েছিলাম 6, স্ট্রং ফিল্ড উইক ফিল্ড কনসেপ্ট
ইজ অ্যাপ্লিকেবল ফর D4 to D7, এটা আমি একটু আগেই আমরা প্রমাণ করলাম। তো সেটা জাস্ট একটা এখানে লেখানো হলো নোট। এইটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেখো কোঅর্ডিনেশন নাম্বার 6 এবং 3D সিরিজ এদের ক্ষেত্রে আমরা কি করেছি, SC মানে হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, খুব পরিচিত কয়েকটা কমন লিগ্যান্ডকে রেখেছি আর কি, তাদের লিগ্যান্ড ফিল্ডের স্ট্রেংথ অনুসারে। এবার বলছি আমরা 3D সিরিজের এলিমেন্ট নিয়ে আলোচনা করছি, 4D 5D নিয়ে আলোচনা করছি না। কেন? কারণ 4D 5Dর ক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এতই বেশি যে সমস্ত লিগ্যান্ডই তখন স্ট্রং ফিল্ডের মতন আচরণ করে। একমাত্র 3D সিরিজে আমরা স্ট্রং ফিল্ড, উইক ফিল্ড দু ধরনের লিগ্যান্ড পাই অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য। এবার এই একটা মোটামুটি খুব কমন কয়েকটা লিগ্যান্ড এখানে নেওয়া হয়েছে। ইথিলিন ডাইঅ্যামিন পর্যন্ত সবাই হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড যদি অক্সিডেশন স্টেট হয় +2, তার থেকে ওপরে যারা আছে তারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। যদি +3 অক্সিডেশন স্টেট হয় মেটালের, তখন এই যে জল দেখতে পাচ্ছ, অক্সিজেন, অ্যাকচুয়ালি জলের মধ্যে ডোনার হচ্ছে অক্সিজেন, আমরা লিখছি ও ডোনার, মানে অক্সিজেন হচ্ছে ডোনার অ্যাটম। এবার অক্সিজেন ডোনার অ্যাটম এরকম এক্সাম্পল, খুব কমন এক্সাম্পল অক্সাইড, জল এবং অক্সালেট। এদের ক্ষেত্রে আমরা বলবো যে জলের মাঝখান থেকে আর কি ভাগটা হচ্ছে, ডিভিশনটা হচ্ছে, তার নিচে যারা আছে সবাই উইক ফিল্ড আর তার উপরে যারা আছে সবাই স্ট্রং ফিল্ড। কিন্তু এই পার্টিকুলার ও ডোনারদের ক্ষেত্রে দেখো ম্যাঙ্গানিজ, আয়রন এবং কোবাল্ট, আমরা +3 স্টেট নিয়ে আলোচনা করছি। ম্যাঙ্গানিজ আয়রন থাকলে তারা উইক ফিল্ড লিগ্যান্ড হবে আর কি, তাদের সঙ্গে যদি এই লিগ্যান্ডগুলো থাকে অক্সিজেনের সঙ্গে, মানে জল বা অক্সালেট ইত্যাদি, তখন আমরা বলবো সেগুলো উইক ফিল্ড লিগ্যান্ড। কিন্তু ওই জল বা অক্সালেটটাই যদি কোবাল্ট 3+ সঙ্গে থাকে আমরা বলবো সেটা স্ট্রং ফিল্ড। ঠিক আছে? আর +4 হচ্ছে এত বেশি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হয়ে গেছে মেটালের যে তখন সমস্ত লিগ্যান্ডগুলোই স্ট্রং ফিল্ড হিসাবে কাজ করবে, ঠিক যেমনটা 4D বা 5D সিরিজের মেটাল ক্যাটায়নের জন্য হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বার 6-এ আমরা 3D সিরিজ দেখলাম। এবার 4D বা 5Dর জন্য যেটা বললাম যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ওখানে এতই বেশি হয় যে সমস্ত লিগ্যান্ডসগুলোই স্ট্রং ফিল্ড হিসেবে কাজ করে। এই গেল কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে অক্টাহেড্রাল। এবার যদি আমরা কোঅর্ডিনেশন নাম্বার 4-এ আসি, তাহলে প্রথম কথা হচ্ছে খুব সহজে আমরা এখান থেকে একটা আইডিয়া পাবো। ধরা যাক একটা কমপ্লেক্স দেওয়া হলো যে নিকেল, ধরা যাক নিকেল অ্যামোনিয়া কমপ্লেক্স, ঠিক আছে, Ni NH3 4টে 2+, NH3 4টে লিগ্যান্ড 4টে, মানে এখানে মনোরেন্টেড 4টে লিগ্যান্ড, মানে কোঅর্ডিনেশন নাম্বার 4। তাহলে এইবার আমাকে বুঝতে পারবো টেট্রাহেড্রাল না স্কোয়ার প্ল্যানার। তাহলে প্রথম কথা হচ্ছে আমি মেটালের ইলেকট্রনিক কনফিগারেশন বের করি, D1 D2 D3 কী হচ্ছে, নিকেল 2+ মানে D8 কনফিগারেশন। তো এখানে আমরা বলছি যে D1 থেকে D7 এবং D10 সবসময় টেট্রাহেড্রাল হবে, একদম মানে কনফার্ম, আর কোনো দ্বিমত নেই। একমাত্র স্কোয়ার প্ল্যানার হবে না টেট্রাহেড্রাল হবে যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়। তাহলে স্কোয়ার প্ল্যানার না টেট্রাহেড্রাল, এই কনফিউশনে থাকবো আমরা তখনই যদি কনফিগারেশন হয় D8 আর D9, এইগুলো বাদ দিয়ে D8 আর D9 যদি হয়, তখন আমাদের ভাবতে হবে টেট্রাহেড্রাল না স্কোয়ার প্ল্যানার। সেক্ষেত্রে আমরা বলছি উইক ফিল্ড লিগ্যান্ড হলে টেট্রাহেড্রাল এবং স্ট্রং ফিল্ড হলে স্কোয়ার প্ল্যানার। এইবার যদি 4টে মাত্র লিগ্যান্ড থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই যে স্পেকট্রোকেমিক্যাল সিরিজটার যে সবথেকে কমন যে লিগ্যান্ডগুলো, সেইখানে আমরা বলছি যে জল পর্যন্ত হচ্ছে সবাই উইক ফিল্ড যদি অক্সিডেশন নাম্বার 2 হয়। এই যে নিকেল অ্যামোনিয়া কমপ্লেক্স Ni2+, নিকেল 2+, তাহলে D8 কনফিগারেশন। এবার যেহেতু অ্যামোনিয়া, দেখো এখানে জল পর্যন্ত হচ্ছে উইক ফিল্ড, তার মানে অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড, যেহেতু স্ট্রং ফিল্ড তাই নিকেল অ্যামোনিয়া কমপ্লেক্স স্কোয়ার প্ল্যানার, রাইট। আর যদি 3 হয় অক্সিডেশন নাম্বার, তাহলে সমস্ত লিগ্যান্ডই স্ট্রং ফিল্ড হয়ে যায়। সুতরাং এখানে মেটাল যদি অক্সিডেশন নাম্বার 3-তে চলে যাচ্ছে, তখনই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তুলনামূলকভাবে এতটাই বেড়ে যাচ্ছে যে সবাই তখন স্ট্রং ফিল্ড হিসেবে কাজ করছে। অর্থাৎ +3 যদি অক্সিজেন স্টেট পাই উইথ 4 কোঅর্ডিনেশন নাম্বার, তাহলে সবাই স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স হবে, কোনো টেট্রাহেড্রাল কমপ্লেক্স হবে না। এবার হচ্ছে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে E এবং T2 অরবিটালে ইলেকট্রন কীভাবে ফিল আপ হবে আর কি। আমরা অলরেডি একটা জিনিস দেখলাম যে ডেল্টা টি ইকুয়াল টু 4/9 ডেল্টা ও, অর্থাৎ ডেল্টা টি এর ভ্যালু খুব কম, স্প্লিটিং এনার্জির ভ্যালু খুবই কম, এতটাই কম হয় যে সেটা সবসময় এরকম হয় যে সেটা পেয়ারিং এনার্জি থেকে কম হয়ে যায় ভ্যালু, ডেল্টা টি সবসময় পেয়ারিং এনার্জির থেকে ডেল্টা টি এর ভ্যালু কম, অর্থাৎ পেয়ার করতে বেশি শক্তি খরচ হবে ইলেকট্রনের, তার থেকে লোয়ার এনার্জি E অরবিটাল থেকে হায়ার এনার্জি T2 অরবিটালে জাম্প করা অনেক সুবিধাজনক। সেই কারণে আমরা সবসময় এইখানে হাই স্পিন কমপ্লেক্স পাই, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে উল্লেখযোগ্য, যেটা আমি এর সঙ্গে রিলেটেড, তাই জন্য বলছি যে
অক্টাহেড্রাল কমপ্লেক্সে আমরা ডেল্টা ও এবং পেয়ারিং এনার্জি দুটো পরস্পরকে কী বলবো, মানে অ্যাপারেন্টলি বলতে গেলে এরকম বলতে হয় যে ব্যালেন্স করে আর কি। কখনো আমরা দেখি কোনো ক্ষেত্রে ডেল্টা ও বেশি, কোনো ক্ষেত্রে পেয়ারিং এনার্জি বেশি, সেই হিসেবে আমরা D4 থেকে D7 এর মধ্যে আমরা হাই স্পিন লো স্পিন দু ধরনেরই কমপ্লেক্স পাই। অপরপক্ষে টেট্রাহেড্রালে আমরা সর্বক্ষণ হাই স্পিন কমপ্লেক্স পাবো, কারণ ডেল্টা ভ্যালু সব থেকে কম এবং এতটাই কম হয় যে সবসময় সেটা পেয়ারিং এনার্জি থেকে কম হয়। এবং স্কোয়ার প্ল্যানারে ঠিক এর উল্টোটা হয়। স্কোয়ার প্ল্যানারে এতই বেশি হয় ডেল্টা এসপি, আমি একটু আগেও বোধহয় বলছিলাম যে ডেল্টা এসপির ভ্যালু ডেল্টা ওর থেকে বেশি এবং তারপরে ডেল্টা টির ভ্যালু, ঠিক আছে। এদের মধ্যে মানে আমি বলতে চাইছি এরকম যে ডেল্টা এসপির ভ্যালুটা, হ্যাঁ ডেল্টা এসপির ভ্যালুটা কত হয়, অলমোস্ট 1.2 থেকে 2 পর্যন্ত ভ্যারি করে ডেল্টা ও এর 1.2 এত গুণ থেকে দ্বিগুণ পর্যন্ত হতে পারে, এত বেশি ভ্যালু ডেল্টা এসপির। তো সেই কারণে এখানে সবসময় কী হয়, ইলেকট্রনের ওই হায়ার এনার্জি অরবিটালে জাম্প করা অনেক কঠিন হয়, মানে সবসময় পেয়ারিং হয়, অর্থাৎ লিগ্যান্ডসগুলো অলওয়েজ স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মতন আচরণ করে এবং আমরা সর্বক্ষণ লো স্পিন কমপ্লেক্স পাই, ঠিক আছে। তাহলে স্কোয়ার প্লেনের ক্ষেত্রে আমরা সর্বক্ষণ লো স্পিন কমপ্লেক্সই পাই, আর টেট্রাহেড্রালে আমরা সারাক্ষণ হাই স্পিন কমপ্লেক্স পাই, মানে কখনোই কোনো এর উল্টোটা হয় না। তাই যদি হয় তাহলে এখানে আমাদের কাজটা আরও সহজ হয়ে গেল, আমাদের কনফিগারেশন যাই হোক না কেন, যেমন অক্টাহেড্রালে আমরা D4 থেকে D7 পর্যন্ত, মানে আমাদের যখন আমরা এক্সাম্পল পাবো আর কি আমরা, তখন আমাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে যে এটা হাই স্পিন না লো স্পিন, ফাইনালি কী করবো, পেয়ারিং এনার্জি বেশি না ডেল্টাও বেশি, স্পেকট্রোকেমিক্যাল সিরিজে যা ডেটা দিলাম সেই থেকে, এগুলো থেকে আমাদেরকে বুঝে নিয়ে তখন আমাদের ফিলিংটা করতে হয় যে আমি T2G4 লিখবো না T2G3 EG1 লিখবো। কিন্তু এই ক্ষেত্রে আমি যেহেতু জানছি সবসময় হাই স্পিন কমপ্লেক্স, তাহলে সবসময় কী হবে দেখো, এখানে ই অরবিটালের এনার্জি এসে যায় নিচে, আর T2 অরবিটাল তিনটে চলে আসে ওপরে T2। তাহলে যখনই আমরা D1 কনফিগারেশন পাবো টেট্রাহেড্রালে, তখনই হবে কি হবে E1 আর T2 0, ঠিক আছে। D2 যখন পাবো সেকেন্ড ইলেকট্রন এখানে আসবে, তাহলে আচ্ছা একটু ভালো করে লিখে এগুলোকে সাইড করে, তাহলে অপোজিট পেয়ারটাও লিখতে পারবো ঠিক করে। তাহলে E2 T2 0, D3 কনফিগারেশন যদি হয় থার্ড ইলেকট্রন এখানে এসে আর পেয়ার হবে না, কারণ এই গ্যাপটা এতটাই কম যে গ্যাপ কম সবসময় হাই স্পিন কমপ্লেক্স, স্পিন বেশি মানে কি আনপ্রেড ইলেকট্রনের সংখ্যা বেশি হতে হবে, আমি যদি উল্টো দিক থেকেও যাই তাহলে এই হবে কনফিগারেশন, অর্থাৎ E2 এবং T2 1। যদি D4 হয় তাহলে E2 T2 2, যদি D5 হয় তাহলে E2 T2 3। এবার যখন D6 হবে তখন আবার এখান থেকে ফিলিং শুরু হবে অপোজিট স্পিন, তখন আমরা বলবো যে T2G লিখে দিচ্ছি, E3 T2 3, E3 হয়ে গেল। তারপরে E4 হবে D7 এ E4 T2 3, D8 এ E4 T2 4, এবার এখানে পেয়ার হলো একটা। নেক্সট D9 এ E4 T2 5 হয়ে গেল, আর তারপরে D10 এ E4 T2 6, সরি, ঠিক আছে। আশা করা যায় বোঝা গেল। তাহলে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে ঠিক এরপর থেকে আমরা শুরু করব CFSE অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি কাকে বলে, তার ক্যালকুলেশন কীভাবে করতে হয় এবং সেই সংক্রান্ত অনেক কোয়েশ্চেন আনসার আলোচনা করব আজকের ভিডিওটা। আশা করা যায় তোমাদের আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।